আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ভূমিকা না করে মূল আলোচনায় চলে আসি। বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা, এটা বাংলাদেশের পরিবেশ এবং যে ধর্মীয় অনুভূতিতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এখন উপস্থাপিত হচ্ছে। দেখেন, পারিবারিক অনুশাসনকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন ষষ্ঠ শ্রেণী থেকেই বলি, ষষ্ঠ শ্রেণীর ইমন নামে একটা ছেলে, তার বাবার নাম হচ্ছে রহমান। ছেলেকে বাবা বলল পেঁয়াজ নিয়ে আসার জন্য, সে পেঁয়াজ নিয়ে আসলো। নিয়ে এসে সে তার ঘরে ঢুকে পড়লো, দরজা বন্ধ করে সে বসে রইল। সে একটা গল্পের বই পড়ছিল। এমন অবস্থায় তার বাবা আব্দুর রহমান দেখতে গেলেন যে ছেলে কি করছেন। ছেলে এমন অবস্থায় ইতস্ততা বোধ করছেন। এরপরে ছেলে এক পর্যায়ে রেগে যেয়ে বলল যে আমি যখন দরজা বন্ধ করে থাকি তখন কেউ আসলে আমি বিরক্ত বোধ করি। হ্যাঁ, এই যে অবস্থাটাকে উপস্থাপন করা হয়েছে, তার মানে এখানে একটা ছেলে বা মেয়ে তার ঘরে কি করছে, মোবাইল চালাচ্ছে বা মোবাইলে বাজে কিছু দেখছে কিনা, বা আসক্তি হয়ে গেছে কিনা, বা কোনো বাজে গল্পের বই পড়ছে কিনা, এগুলো সে আড়াল থেকে মনিটরিং করতে পারবে না, কারণ এই বইয়ের এমনটাই উপস্থাপন করা হয়েছে। সপ্তম শ্রেণীর ক্ষেত্রে বলি, ফাহিম এবং গন্তব্য দুইজন দুইটা স্কুলে পড়ে এবং মাঝে মাঝে তাদের সাথে দেখা হয়, কিন্তু এই কথা জানা বা তাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই কথা যখন তাদের বাবা মা জানতে পারে, উভয় পক্ষের বাবা মা তাদেরকে শাসন করে, কিন্তু এটা পরবর্তীতে ফাহিম এবং অন্তরা তারা এটা একটা পর্যায়ে নিয়ে গেল যে এটা তারা দেখা করতে পারবে, এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এটা দেখা করাটা অপরাধ নয়, যে কোনো জায়গায় তারা কথা বলতে পারবে। এবং এক পর্যায়ে এই গল্পের তাদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় এবং গভীর হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত নেতিবাচক। হ্যাঁ, এরপরে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ৭৭ থেকে ৮০ পৃষ্ঠা পর্যন্ত যেভাবে মেয়েদের মাসিকের বিষয়ে বর্ণনা করা হয়েছে, এবং এখানে এই বিষয়টাকে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সে বাচ্চা মাসিক হলে সে কি করবে, হ্যাঁ, তার প্যাড কিভাবে ইউজ করবে বা ন্যাকড়া ইউজ করলে সেটাকে কোথায় দিয়ে শুকাবে, এই সকল বিষয়েও বর্ণনা করা হয়েছে। এবং একটা সচেতন গার্ডিয়ান যখন বাচ্চার মাসিক হলো তখন তাকে বিভিন্ন বিষয়ে সচেতন করার চেষ্টা করলো, কিন্তু তখন তার বাচ্চার মন খারাপ হয়ে গেল। কিন্তু এ বিষয়ে বাচ্চা যখন তার বান্ধবীর সাথে বা স্কুলে এসে তার বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা করলো, তখন তার মন ভালো হয়ে গেল। এ দ্বারা কি বোঝানো হয়েছে? আসলে সচেতন গার্ডিয়ান তার বাচ্চাকে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পারবে না, এরকমটাই বোঝানো হয়েছে। এরপরে এবং সাথী নামের একটা মেয়ে, সে স্কুলে যায়, তার সাথে একটা একদিন স্কুলে ছুটি হওয়ার পরে বন্ধুদের সাথে খেলতে যেয়ে তার বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এই মেয়েকে তার বাবা তাকে শাসন করে, কেন বাড়ি ফিরলে, তুমি এত রাত হলো কেন বা সন্ধ্যা হলো কেন, এই বিষয়গুলা যে তাকে শাসন করা যাবে না, এরকমভাবেই উপস্থাপন করা হয়েছে। সে সন্ধ্যা হোক আর রাত হোক সহপাঠীদের সাথে খেলা করবে, ঘুরতে যাবে, পার্কে যাবে, এগুলো কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না, এমনটাই উপস্থাপন করা হয়েছে। এরপরে দেখেন আপনার যে অষ্টম শ্রেণীর পরবর্তীতে রাখি নামের একজন 14 বছর বয়সী একটা মেয়ের গল্প এখানে আসছে। ভাই, আপনার মা বোন সব ছেলে মেয়ে আপনারও আছে, আমাদেরও আছে, তো এটা একটা সময় তাদের একটা বয়স হয়, সে তাদের বয়সের সময়ে তাদের শারীরিক পরিবর্তন ঘটে। দেখেন, এই বিষয়টাকেও কিভাবে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। রাকির বয়স 14 বছর। রাকি তার সে যখন স্কুলে যায় তখন তার যে ছোট হয়ে যাওয়া জামাগুলো সে পরলো। আচ্ছা ভাই, ছোট হয়ে যাওয়া জামা যদি পরে, তাইলে তার শরীরে অঙ্গ বা বিভিন্ন বিষয়ে যে উপস্থাপিত হবে, এটা কি ধর্মের সাথে সাংঘর্ষিক নয়? কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে যে ছোট হয়ে যাওয়া জামা পরার কারণে তার পরিবার, তার গার্ডিয়ান তাকে শাসন করা, এটাও মোটেও উচিত নয়। এটা তার ব্যক্তি স্বাধীনতা, সে পড়তে পারবে, তার ইচ্ছা মতো পোশাক পরতে পারবে। এছাড়াও যে এই যে মাসিক সহ অন্যান্য বিষয়ে যে খোলামেলা বিষয়গুলো,
যে 14 বছরের রাখি কি অপর একটি মেয়ের ঘটনা বা এই সকল বিষয়গুলো যে বর্ণনা করা হয়েছে, যে বাবা মাকে তাদের শাসনটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যে বাবা মায়ের শাসনটা ভুল। এটা আসলে আপনি কি দৃষ্টিতে দেখেন? এটা তো আসলে সমাজ বা ধর্মীয় অনুভূতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু এটাকে এইভাবেই উপস্থাপন করা হয়েছে। এটা দিয়েই ক্ষান্ত না যে আপনার খোলামেলা যে আলোচনা বা প্রত্যেকটা বিষয়ের উপর, যেমন এই যে মাসিকের বিষয় সহ অন্যান্য বিষয়গুলা, এটা কিন্তু আবার গ্রুপ স্টাডি 10 থেকে 12 জন ছাত্র নিয়ে শিক্ষক আলাদা আলাদাভাবে গ্রুপ স্টাডি করবে, এবং এটা কিন্তু একদম বাধ্যতামূলক করা হয়েছে যে এই গসিপটা বা গ্রুপ স্টাডিটা, হ্যাঁ, এটা ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এটা কতটা ন্যাক্কারজনক প্রভাব পড়তে পারে আমাদের সমাজের জন্য? এখনকার কারিকুলামে যে প্রত্যেকটা গল্প বা গণিত সবগুলাই নৃত্যের সাথে সাথে উপস্থাপন করার জন্য বা শেখানোর জন্য যে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এটা কিন্তু হিন্দুত্ববাদের কাজ। হ্যাঁ, হিন্দুদের যজুর্বেদ, ঋগ্বেদ এবং শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলোর মধ্যে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে যে নাচা গানা বা নেচে গেয়ে পূজায় নেচে গেয়ে বা অঙ্গভঙ্গি প্রকাশ করে দেবীকে খুশি করা হয়। এখন দেবদেবী খুশি হয়, এমনটাই এখানে দেখেন যে বইগুলোতে ছবি আকারে যে গল্পটা কিভাবে বা নাচটা কিভাবে হবে, কিভাবে নাচবে, অঙ্গভঙ্গিটা কেমন থাকবে, এবং ছেলে মেয়ে একসাথে নাচানাচি করবে। এটা কিন্তু আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, হ্যাঁ, কিন্তু তারপরেও এটাকে এত হাইলাইটস করা হয়েছে যে এটা পুরোটাই আপনার পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচার এবং হিন্দুত্ববাদের দিকে এগিয়ে যাচ্ছে। যে নেচে গিয়ে যে শিক্ষা, গণিত শিক্ষা বা অন্যান্য বইয়ের শিক্ষা, এটা কিন্তু আপনার ওই দেবীদের খুশি করা বা ওই রকম কালচারটাকেই এখানে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। পরিশেষে একটা কথা বলতে চাই যে রুটি এবং সরকার দুটাকেই কিন্তু পাল্টাতে হয়। কেন জানেন? রুটি না পাল্টালে বা না উল্টালে রুটি কিন্তু পুড়ে যায়, আর সরকার না পাল্টালে মানুষের পিঠ পুড়ে যায়। এটাকে আপনারা অবশ্যই এটা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।